আমরা আজকে আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত সিরাজউদ্দৌলা নাটকটি সম্পর্কে। সিরাজউদ্দৌলা নাটকটি শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা পূর্ণাঙ্গ নাটক। এটা তার কিছুটা অংশ তোমাদের পাঠ্যক্রমে দেওয়া হয়েছে। শচীন্দ্রনাথ সেনগুপ্তের বাবা রংপুরের জজ কোর্টে কাজ করতেন, কাজে রংপুরে তার লেখাপড়া শুরু হয়। 1905-এ তোমরা সবাই জানো যে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল। সেই বঙ্গভঙ্গ আন্দোলনে যোগ দেন তিনি এবং স্কুলের পড়াশোনা ছেড়ে দিতে হয়। তারপর 1909-এ জাতীয় শিক্ষা পরিষদের যে কলেজ, সেখান থেকে তিনি স্নাতক হন। পরবর্তীকালে অধ্যাপনা করেছেন, সাংবাদিকতা করেছেন, নাটক নানান ধরনের লিখেছেন। ঐতিহাসিক নাটক যেমন লিখেছেন, তেমনি সামাজিক পারিবারিক নাটক লিখেছেন। পরবর্তীকালে গণনাট্যের সঙ্গে খুব সুসম্পর্ক গড়ে ওঠে তার। তোমরা সবাই জানো যে বামপন্থী আন্দোলন যখন শুরু হয় তখন আইপিটিএ বলে একটি সংস্থা তৈরি হয়। তাতে গণনাট্য আন্দোলনের সূত্রপাত হয়। গণনাট্য আন্দোলন যেখানে সাধারণ মানুষের অভাব, অভিযোগ, লড়াই, সংগ্রামের কথা বলা হতো নাটকগুলোতে, সেই ধরনের নাটকও তিনি শেষের দিকে রচনা করেন। এখন নাটক একটা দৃশ্যশ্রাব্য মাধ্যম। নাটক শুধুমাত্র একটি সাহিত্য রচনার আঙ্গিক নয়। তোমরা সবাই জানো যে নাটককে মঞ্চস্থ করতে হয়, মঞ্চস্থ হয় নাটক, এবং সেই মঞ্চ অভিনয়ের দিকে দৃষ্টি রেখেই নাটক রচনা করা হয়। যেহেতু মঞ্চে অভিনয় এই মাধ্যমটার একটা সবচাইতে বড় দিক, ফলে সবসময় নাটকের চরিত্র থাকে, সেই চরিত্রগুলোর তাদের সংলাপের মধ্যে দিয়ে নাটকের ঘটনাকে এগিয়ে নিয়ে যায়। এবং এই চরিত্রগুলোর যে আশা, আকাঙ্ক্ষা, আবেগ, তাদের যে পারস্পরিক বৈশিষ্ট্য, নানান ধরনের যে বৈশিষ্ট্য, সেই সবগুলোই কিন্তু ওই সংলাপ থেকেই আমাদের বুঝতে হয়। সংলাপ দিয়েই একটা চরিত্রকে আমরা বুঝি, চিনি। আবার এই সংলাপ, চরিত্রগুলোর মধ্যে পারস্পরিক যে সংলাপ, তার মধ্যে দিয়েই নাটকের ঘটনাটাও এগিয়ে যায়। তো নাটকের ক্ষেত্রে সংলাপ একটা মুখ্য ব্যাপার। এখানে নাট্যকার নিজে কোনো কথা বলেন না, যা বলে সব চরিত্ররা বলে। এবং নাটক নানান বিষয়ে লেখা হতে পারে, কারণ এর আগে তোমরা কোনো নাটক পড়োনি, তাই এত কথা আমাকে বলতে হচ্ছে নাটক বিষয়ে। এগুলো জেনে রাখতে হবে যে নাটক সাধারণত এই যে চরিত্রদের সংলাপ, তার মধ্যে দিয়ে একটা ঘটনাকে নাটক প্রকাশ করতে পারে, কোনো একটা রাজনৈতিক পরিস্থিতিকে প্রকাশ করতে পারে, কোনো একটা সামাজিক পরিস্থিতিকে প্রকাশ করতে পারে, কোনো একটা চরিত্র ব্যক্তিকে, কোনো এক ঐতিহাসিক ব্যক্তি তার জীবন কাহিনী প্রকাশ করতে পারে। এরকম নানান বিষয়ে নাটক লেখা যেতে পারে। এখন ঐতিহাসিক নাটক কি? ঐতিহাসিক নাটক মূলত ইতিহাস নির্ভর নাটক। ইতিহাসের তথ্যকে বিকৃত করা যাবে না। ঐতিহাসিক যে সত্য, যে তথ্যগুলো আমাদের কাছে আছে, সেই সত্য, সেই তথ্যগুলোর উপরে ভিত্তি করে ঐতিহাসিক নাটক লিখতে হবে। এখন ধরো, যিনি নাট্যকার, তার কাছে কতগুলো ইতিহাসের ঘটনা আছে, কিছু তারিখ আছে, কিছু চরিত্র আছে ইতিহাসের, রাজা মহারাজাদের চরিত্র কিছু আছে, কিন্তু শুধু সেইগুলোকে নিয়ে তো একটা নাটক লেখা যেতে পারে না। ফলে সেই ঘটনা, সেই চরিত্রগুলোকে নিয়ে ঐতিহাসিক তার মতো করে, নাট্যকার তার মতো করে কল্পনা করে একটা নাটক তৈরি করতে পারেন। কিন্তু কল্পনাটাকে হতে হবে ইতিহাসের বাস্তবকে মাথায় রেখে, অর্থাৎ ইতিহাসকে কোথাও বিকৃত করবে না তার কল্পনা। তিনি ঐতিহাসিক সত্যটাকে তার কল্পনার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলবেন নাটকে। এইবার নাটক একটা ঐতিহাসিক ঘটনাকে নিয়ে হতে পারে ঐতিহাসিক নাটক, ঐতিহাসিক কোনো ব্যক্তিরকে আলোকিত করার জন্য ঐতিহাসিক নাটক রচনা করা হতে পারে। কিন্তু সমস্ত ক্ষেত্রেই নাট্যকার কোনো কাল্পনিক ঘটনাও যদি নিয়ে আসেন, কোনো কাল্পনিক চরিত্রও যদি নিয়ে আসেন, সেই সব কিছুই নাট্যকারকে আনতে হবে ঐতিহাসিক যে সত্য তাকে আলোকিত করার জন্য। তাকে আলোকিত না করে কোনো মিথ্যা গল্প রচনা করতে তিনি ঐতিহাসিক নাটকে পারবেন না। তো শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা তেমনই একটি ঐতিহাসিক নাটক। সিরাজউদ্দৌলা, তোমরা যদি বাংলার ইতিহাস ইতিমধ্যে পড়ে থাকো, ভারতবর্ষের ইতিহাস যদি পড়ে থাকো, তাহলে নিশ্চয়ই তোমরা সিরাজউদ্দৌলার নাম শুনেছ, জেনেছ। তিনি
1757 সালে যে পলাশির যুদ্ধ হয়, যার মধ্যে দিয়ে ইংরেজরা রাজনৈতিক ক্ষমতা ভারতবর্ষে দখল করার সূত্রপাত ঘটালো, যে যুদ্ধের মধ্যে দিয়ে, সেই যুদ্ধের এক পক্ষে ছিলেন সিরাজউদ্দৌলা। আমাদের বাংলার ইতিহাসটা যদি আমরা একটু দেখে নিই, না দেখলে কিন্তু এই নাটক আমরা বুঝতে পারবো না, বাংলার ইতিহাসটা যদি আমাদের না জানা থাকে। যেহেতু এটা একটা ঐতিহাসিক নাটক, ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে লেখা, একটা ঐতিহাসিক চরিত্রকে আলোকিত করার জন্য লেখা, তার জন্য ইতিহাসের সেই গল্পটা, ইতিহাসের সেই ঘটনাটা আমাদের জানতে হবে। 1756 সালে নবাব আলীবর্দী খাঁ মৃত্যুর পরে সিরাজউদ্দৌলা নবাব হন। সিরাজউদ্দৌলা কে ছিলেন? নবাব আলীবর্দীর কোনো ছেলে ছিল না, তার 3টি মেয়ে ছিল। সিরাজ ছিলেন তার এক মেয়ের সন্তান। সিরাজকে তিনি বেশি ভালোবাসতেন, সেই জন্য তাকেই সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে তিনি মনোনীত করেন। কিন্তু সিরাজ খুব একেবারে অবলীলায় সিংহাসনে বসতে পারলেন না, কারণ সিরাজের আরেক মাসি ঘসেটি বেগম, তিনি ষড়যন্ত্র শুরু করলেন সিংহাসন পাওয়ার জন্য, এবং আরেক মাসির ছেলে, আলীবর্দীর আরেক কন্যার ছেলে শওকত জং, সেও সিংহাসন পাওয়ার জন্য সিরাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত সমস্ত বিদ্রোহ দমন করে সিরাজ সিংহাসনে বসলেন। সিরাজ সিংহাসনে বসাতে খুশি হলো না ইংরেজরা। ইংরেজরা তোমরা জানো 200 বছর ধরে আমাদের দেশ শাসন করেছিল। প্রথমে ইংল্যান্ডের একটি কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে আসে, এবং সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে ব্যবসা বাণিজ্য করতেই মূলত এসেছিল, এবং এই পলাশির যুদ্ধের আগে তারা ওই ব্যবসা বাণিজ্যই করছিল ভারতবর্ষ জুড়ে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা দখল করার একটা ষড়যন্ত্র তারা করছিল ভেতরে ভেতরে। ফলে তারা যখন সৈন্য সংখ্যা বৃদ্ধি করছিল, তখন সিরাজ আপত্তি তুলেছিলেন। সিরাজ যখন সিংহাসনে বসলো, ইংরেজরা একটুও খুশি হলো না। সিরাজকে কোনো উপঢৌকনও তারা পাঠায়নি। তাদের একটা কাশিমবাজার ঘাঁটি ছিল, যেখানে সৈন্য টৈন্য থাকতো, সেখানে তারা সিরাজকে ঢুকতে দিল না। সিরাজের সঙ্গে বিদ্রোহের সূত্রপাত একেবারে সিরাজ সিংহাসনে বসার শুরু থেকেই শুরু হলো। এরপর আরও নানা কারণে ইংরেজদের সঙ্গে সিরাজের এই বিদ্বেষ আরও বাড়তে থাকলো। যেমন ধরো, সিরাজরা করলো কি, ঘসেটি বেগমের সঙ্গে যোগ দিয়েছিল সিরাজের একজন রাজদরবারের একজন প্রধান অমাত্য ধনী ব্যক্তি রাজবল্লভ, তার ছেলে, তার নাম ছিল কৃষ্ণদাস। সেই কৃষ্ণদাসের কে ইংরেজরা, ঘসেটি বেগমের সঙ্গে কৃষ্ণদাসের খুব বন্ধুত্ব ছিল, তারা দুজনে মিলেই সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। সেই কৃষ্ণদাসকে ইংরেজরা আশ্রয় দিল। এছাড়া ইংরেজরা শাহজাদা সুজার কাছ থেকে এদেশে বাণিজ্য করার জন্য, বহির্বাণিজ্য করার জন্য একটা ছাড়পত্র শুল্ক ছাড়পত্র পেয়েছিল, যে বহির্বাণিজ্য করতে গেলে ইংরেজদেরকে এখানে শুল্ক দিতে হবে না। কিন্তু সেই ছাড়পত্রটাকে ইংরেজরা এর অপপ্রয়োগ করছিল। তারা অন্তর্বাণিজ্যেও শুল্ক দিচ্ছিল না, এমনকি তারা ব্যক্তিগতভাবেও বাণিজ্য শুরু করেছিল শুল্ক ছাড়াই। সেটা সিরাজ মেনে নিতে চাইছিলেন না। এরপর সিরাজ ইংরেজদেরকে আক্রমণ করলেন এবং তিনি কাশিমবাজার দখল করে নিলেন, কলকাতা দুর্গ দখল করে নিলেন, এবং ইংরেজরা দুর্গ তৈরি করছিল, ফরাসিরাও দুর্গ তৈরি করছিল, সামরিক শক্তি বাড়াচ্ছিল। যখন সিরাজ মানা করলেন, ফরাসি এবং ইংরেজ উভয় পক্ষকেই মানা করলেন দুর্গ তৈরি করতে, ফরাসিরা কথা শুনে কাজ বন্ধ করে দিল, কিন্তু ইংরেজরা কাজ বন্ধ করলো না। সিরাজ ইংরেজদেরকে আক্রমণ করে তিনি কলকাতার দুর্গ দখল করে নিলেন, এবং তিনি কাশিমবাজার কুঠি দখল করে নিলেন। এবং এরপরে কিন্তু ইংরেজরা আবার ক্লাইভ, চেন্নাই থেকে এসে, ওয়ার্ডস বলে আরেকজন সেনাপতি, ইংরেজদের নৌসেনাপতি, তিনি এসে সিরাজের কাছ থেকে আবার এই দুর্গ এবং কুঠি পুনরুদ্ধার করলেন। তারপরে ইংরেজরা চাপ দিতে লাগলো সিরাজকে যে চন্দননগর থেকে ফরাসিদের বিতাড়িত করতে হবে। সিরাজ রাজি হলেন না। ইংরেজরা তখন ইংরেজরা চন্দননগর থেকে ফরাসিদের বিতাড়ন করলো। সিরাজ ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরলেন না, কিন্তু ফরাসিদেরকে নিজের কাছে আশ্রয় দিলেন। এবার ইংরেজরা সমানে চাপ দিতে লাগলো যে ফরাসিদেরকে আশ্রয় দেওয়া যাবে না। ফলে ইংরেজদের সঙ্গে সিরাজের মতান্তর চরমে উঠল, এবং ইংরেজরা চাইল যে তাদের কথা শুনে চলবে এমন কাউকে নবাবের পদে বসাতে, এবং তারা মীর কাসিমকে সিরাজের পরবর্তী নবাব হিসেবে চেষ্টা করল যে সিংহাসনে বসানোর জন্য।
এবং এর ফলে ইংরেজরা যেটা করতে শুরু করলো সেটা হচ্ছে যে সিরাজের রাজদরবারের কিছু প্রভাবশালী লোককে তারা নিজেদের পক্ষে নিল। রাজবল্লভ, জগৎ শেঠ, হ্যাঁ, এদের সবাইকে তারা নিজেদের পক্ষে নিল এবং মির্জাফরকে আর মির্জাফরকেও তারা নিজেদের পক্ষে নিল। এইভাবে তারা সিরাজের রাজদরবারের মধ্যেই কিছু লোককে নিজেদের পক্ষে নিয়ে যখন সিরাজের সঙ্গে শেষ পর্যন্ত যুদ্ধে অবতীর্ণ হলো ইংরেজরা, পলাশির প্রান্তরে সেই যুদ্ধ হয়েছিল যাকে আমরা পলাশির যুদ্ধ বলি, তখন দেখা গেল যে সিরাজের নিজের রাজদরবারেরই অনেকেই সিরাজের বিপক্ষে এবং মির্জাফর প্রচুর সৈন্য সামন্ত, তিনি ছিলেন সেনাপতি, একদল সৈন্য মির্জাফরের অধীন সৈন্য কিছু মির্জাফরের প্রভাবে সিরাজের হয়ে অস্ত্র ধারণ করলো না পলাশির যুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে তারা যুদ্ধই করলো না। ফলে সিরাজ ইংরেজ সৈন্যর কাছে হেরে গেলেন এবং পরবর্তীকালে নিষ্ঠুরভাবে সিরাজকে হত্যা করা হয়েছিল। এবং প্রায় এই সময় থেকে ইংরেজরা ভারতবর্ষের রাজনৈতিক শক্তি কুক্ষিগত করতে শুরু করলো। এদেশে যেমন ইংরেজরা তার আগে ছিল, তেমনি পর্তুগিজরা এদেশে বাণিজ্য করতে এসেছিল, তোমরা জানো, ফরাসিরা এসেছিল। তো ইংরেজরা এদের সবাইকেই মোটামুটিভাবে পর্যদস্ত করে সারা ভারতবর্ষ জুড়ে তাদের সাম্রাজ্য বিস্তার করলো। 1757 থেকে 1857 পর্যন্ত তারা এই রাজনৈতিক ক্ষমতা দখলের চক্রান্ত করলো এবং ক্ষমতা দখল করলো অনেকভাবে, ছলে বলে কৌশলে। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয় এবং সিপাহী বিদ্রোহের পরে ইংরেজরা পুরোপুরি ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা নিজেদের করায়ত্ত করে। তারপরেও আরও 100 বছর তোমরা জানো আমাদেরকে পরাধীনতার যন্ত্রণা ভোগ করতে হয়। সেই জন্য বলা হয় যে পলাশির যুদ্ধেই ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্তাচলগামী হতে শুরু করেছিল, অর্থাৎ ভারতবর্ষের পরাধীনতার সূচনা ঘটেছিল এই 1757 পলাশির যুদ্ধের মধ্যে দিয়ে, যেখানে সিরাজউদ্দৌলাকে হত্যা করে ইংরেজরা বাংলার শাসন ক্ষমতায় বসিয়েছিল তাদের হাতের পুতুল মির্জাফরকে। তো এই হলো মোটামুটিভাবে ইতিহাসটা, সিরাজউদ্দৌলার ইতিহাস। এখন এই নাটকটার যে জায়গাটুকু আমরা পড়ব সেটা হচ্ছে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। তা প্রথম অঙ্কে কিছু ঘটনা ঘটে গেছে। প্রথম অঙ্কে যেমন দেখানো হয়েছে যে সিরাজউদ্দৌলা সিংহাসন পেয়েছেন, কিন্তু অন্তর্দ্বন্দ্বে তিনি খুব যন্ত্রণায় আছেন, যে ঘরে তার পরিবারের মানুষরা তার বিরুদ্ধে বিদ্রোহ করছে। এবং আরও দেখানো হয়েছে যে সিরাজের রাজদরবারের লোকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তার মাসি খসেটি বেগমকে সিরাজ বন্দি করতে বাধ্য হয়েছেন। এই সমস্ত ঘটনাগুলো এর আগে ঘটে গেছে। এরপরে নাটকটা শুরু হচ্ছে। তাহলে আমরা একটু পড়ি। যেটুকু আমি আলোচনা করলাম এর মধ্যে থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে অডিও রেকর্ড করে পাঠাতে পারো কিংবা লিখে প্রশ্ন টাইপ করে পাঠাতে পারো। আমি সেই মতো তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। যেটুকু আলোচনা করলাম ইতিহাসটা সম্পর্কে, সেখানে যদি তোমাদের আরও কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে প্রশ্ন করো। কেননা খুব সংক্ষেপে ইতিহাসটা বলতে হচ্ছে, বুঝতেই পারছো, ভিডিওর মধ্যে দিয়ে পড়ানো, এখানে খুব বিস্তারিত আলোচনা করার সময় নেই আর সুযোগও নেই। ফলে তোমরা যদি কেউ আগ্রহী থাকো ইতিহাসটা সম্পর্কে আরও জানার, তাহলে আমাকে তোমরা প্রশ্ন করতে পারো। আমি তোমাদের অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা নাটকটা পড়ি। সিরাজের দরবার কক্ষ। সিরাজ সিংহাসনে উপবিষ্ট, কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট। সভাসদদের মাঝে মির্জাফর, মোহনলাল, মীরমদন, রায়দুর্লভ একদিকে, অন্যদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়ার্ডস, মশিয়েলা দণ্ডায়মান, গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসিয়া আছে। তাহলে সিরাজের দরবার কক্ষ, তোমরা রাজদরবারের ছবি এখন তো টিভির দৌলতে, দূরদর্শনের দৌলতে অনেক সিরিয়াল, ঐতিহাসিক সিরিয়াল টিরিয়ালে দেখেছো যে রাজদরবার কেমন হয়। সিরাজ সেখানে সিংহাসনে বসে আছেন, তার কর্মচারী, কর্মচারী যারা, তারা দুদিকে বসে আছেন। একদিকে বসে আছেন মির্জাফর, মোহনলাল, মীরমদন এবং রায়দুর্লভ, আর একদিকে বসে আছেন রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়ার্ডস এবং মশিয়েলা সিরাজের রাজদরবারের ফরাসি প্রতিনিধি। আর ওয়ার্ডসকে সিরাজ কাশিমবাজার যখন
অভিযান করেছিলেন, তখন ওয়াটসকে তিনি বন্দি করে নিয়ে আসেন এবং ইংরেজদের প্রতিনিধি হিসেবে তার দরবারে ওয়াটসকে থাকতে তিনি বাধ্য করেন। আলীনগরের যে সন্ধি হয়েছিল ইংরেজদের সঙ্গে সিরাজের, যখন ক্লাইভ এবং ওয়াটস এসে দুর্গ দখল করে নিল, তখন সিরাজ ইংরেজদের সঙ্গে আলীনগরের সন্ধি করতে বাধ্য হয়েছিলেন। সেই সময় তিনি ওয়াটসকে নিজের দরবারে রাখেন। ওই আলীনগরের সন্ধির শর্তই ছিল এটা যে ওয়াটস তার রাজদরবারে বন্দী হিসেবে থাকবেন। আর গোলাম হোসেন তিনি সিরাজের অত্যন্ত অনুগত, তিনি নবাবের পায়ের কাছে বসে আছেন, সিরাজের পায়ের কাছে বসে আছেন। সিরাজ বলছেন, ওয়াটস ইওর এক্সেলেন্সি। সিরাজ, কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। ওয়াটস, জানে ইওর এক্সেলেন্সি। সিরাজ, আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্তও তোমাদের জানা আছে। তোমাদের কোম্পানির সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তারই জন্য প্রতিভূরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। কোম্পানির সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো। ওয়াটস, জানে ইওর এক্সেলেন্সি। এই ওয়াটস নৌবাহিনীর প্রধান ছিলেন, ক্লাইভের খুব বিশ্বস্ত এবং অনুগত ছিলেন। ইনি এই ক্লাইভের যে ষড়যন্ত্র সিরাজের বিরুদ্ধে, তাতে একজন প্রধান হোতা আর কি, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ওয়াটসের। তো সিরাজ ওয়াটসকে সম্বোধন করছেন, ওয়াটস উত্তর দিচ্ছেন। দেখেছ চরিত্রগুলোর কথোপকথনের মধ্যে দিয়েই এগোবে নাটক। ওয়াটস বলছেন, ইওর এক্সেলেন্সি। ওয়াটস উত্তর দিচ্ছেন। এক্সেলেন্সি মানে ইংরেজিতে যিনি নবাব, তাকে সম্মান জানিয়ে কথা বলা হয়, মহামান্য বাংলায় বলতে পারো। তো ওয়াটস মহামান্য নবাবকে উত্তর দিলেন যে বলুন। সিরাজ বলছেন, কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। সিরাজ বলছেন, যখন আমি কলকাতা জয় করেছিলাম তখন তুমি জানো যে কলকাতার নাম আমরা আলীনগর রেখেছি। কলকাতার নাম পাল্টে তিনি আলীনগর রেখেছিলেন। ওয়াটস বলছে, জানে ইওর এক্সেলেন্সি। মানে ইংরেজরা যেভাবে বাংলা বলতেন আর কি, সেই রকম একটা বাংলা বলার ধরন। জানিটাকে বলছেন জানে, অর্থাৎ এখানে বলতে চাইছেন যে মহামান্য নবাব, আমি জানি। সিরাজ, আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্তও তোমাদের জানা আছে। কোম্পানির সঙ্গে আলীনগরের সন্ধি হয়েছিল সিরাজের, বললাম সিরাজ আলীনগরের সন্ধি করেছিলেন। তো প্রত্যেকটা সন্ধিরই রাজাতে যখন যুদ্ধ হয়, যুদ্ধ যখন বন্ধ করতে চান দুই রাজায়, তখন তারা নিজেদের মধ্যে বন্ধুত্ব করেন, তখন তাকে বলা হয় সন্ধি। এইবার এই যে বন্ধুত্ব, তা কতগুলো রাজায় বন্ধুত্ব, তো কতগুলো শর্ত থাকে। শর্ত মানে এই রাজা এইগুলো করতে পারবেন না, আর প্রতিপক্ষ যিনি রাজা তিনিও এইগুলো করতে পারবেন না, এইগুলোকে বলা হয় শর্ত। ঠিক আছে, করতে পারবেন বা করতে পারবে, এইগুলো সন্ধির সময় উল্লেখ করা থাকে। বন্ধুত্ব করার সময় কিছু নিয়ম কানুনের উল্লেখ করা থাকে, যে দুইজন রাজার জন্য দুই ধরনের নিয়ম কানুন, যে আপনি এইগুলো করতে পারবেন না, আপনি এইগুলো করতে পারবেন না, এগুলোকে বলা হয় সন্ধির শর্ত। তো সেই সন্ধির সব শর্তও বলছেন অ্যাডমিরাল ওয়াটসন তোমার জানা আছে। তোমাদের কোম্পানির সকল শর্ত যাতে রক্ষা করে তারই জন্য প্রতিভূরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। তাহলে ওয়াটসকে সিরাজ কেন রেখেছেন মুর্শিদাবাদে বন্দি করে? যাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সন্ধির শর্তগুলো আছে, আলীনগরের সন্ধির যে শর্তগুলো আছে, সেই শর্তগুলোকে যে মানবে না সেটা যাতে না করতে পারে, শর্তগুলো যাতে মেনে চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আলীনগরের সন্ধির সিরাজের যেসব শর্ত আলীনগরের সন্ধিতে দিয়েছেন, সেইগুলো যাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেনে চলে, তার জন্যই তিনি ওয়াটসকে বন্দি করে মুর্শিদাবাদে রেখেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে, প্রতিনিধি হিসেবে। কোম্পানির সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো। তাহলে কোম্পানি যদি সেই সন্ধি শর্তগুলো না মেনে চলে, সিরাজ বলছেন যে আমরা যুদ্ধ না হলেও শুধু তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, অর্থাৎ তোমাকে হত্যা করতে পারি। কামানের সামনে দাঁড় করিয়ে, তোপ মানে কামান দিয়ে যে আগুনের গোলা বার করা হয় তাকে বলা হয় তোপ, সেই কামানের সামনে দাঁড় করিয়ে তোমাকে আমরা হত্যা করতে পারি। সেটা কি তুমি জানো? যদি কোম্পানি শর্ত রক্ষা না করে তাহলে। ওয়াটস, জানে ইওর এক্সেলেন্সি। আবার ওয়াটস বলছেন, আমি জানি মহামান্য নবাব। সিরাজ, তুমি প্রস্তুত হও। সিরাজ ওয়াটসকে বলছেন, তুমি মরার জন্য প্রস্তুত হও, রেডি হও।
ওয়ার্স, আমি জানিলাম না আমাদের অপরাধ। ওয়ার্স বলছেন যে আমাদের অপরাধ কি, আমি সেটা জানলামই না, আমাকে জানানোই হলো না, কি অপরাধ করেছি আমি। সিরাজ, তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে। শুধু শান্তিভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। সিরাজ ওয়ার্সকে বলছেন যে তোমরা এতটাই অপরাধ করেছো যে তোমরা সভ্য বলা যায় না তোমাদেরকে, তোমরা অসভ্যতা শুরু করেছো। শিষ্টাচার নেই তোমাদের মধ্যে। শিষ্টাচার মানে ভদ্র যে আচার আচরণ, সেগুলো তোমাদের মধ্যে নেই। তোমরা সেই ভদ্রতারও ধার ধারো না, সভ্যতারও ধার ধারো না। স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে। তোমরা তোমাদের সাহস যে সেই সাহস একেবারে আকাশ ছুঁয়েছে। শুধু শান্তিভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি। সিরাজ বলছেন যে শুধু যুদ্ধ হয়ে যাবে, শান্তি ভঙ্গ হবে, শান্তি থাকবে না, দুই পক্ষে যুদ্ধ শুরু হয়ে যাবে, শুধু সেই যুদ্ধ চাই না বলে আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কিন্তু তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করা যায় না, ভদ্র ব্যবহারের তোমরা যোগ্য নও। ওয়ার্স, আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না। ওয়ার্স বলছে আপনি যে অভিযোগ আমার বিরুদ্ধে করছেন, আমাকে যে দোষী করছেন, কেন করছেন সেটা আমি বুঝতে পারছি না। সিরাজ মুন্সিজি অ্যাডমিরাল ওয়াটসনের পত্র বলছেন, সিরাজ মুন্সিজিকে বলছেন যে অ্যাডমিরাল ওয়াটসন যিনি আছেন, ওয়াটস কিন্তু নয়, অ্যাডমিরাল ওয়াটসন আলাদা মানুষ, তিনি নৌবাহিনীর প্রধান, তার নাম ওয়াটসন। তিনি ওয়াটসকে একটা চিঠি লিখেছেন। সেই চিঠিটা, মুন্সি মানে যিনি কাগজপত্র গুছিয়ে রাখেন দরবারে, তাকে বলা হয় মুন্সি। সেই মুন্সিকে সিরাজ বলছেন যে ওই অ্যাডমিরাল ওয়াটসন, নৌবাহিনীর প্রধান ওয়াটসকে যে চিঠিটা লিখেছে সেটা বার করতে। মুন্সিজি একখানি পত্র বাহির করলেন, মুন্সিজি একটা চিঠি বার করলেন। সিরাজ, এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? সিরাজ ওয়াটসকে জিজ্ঞাসা করছেন, এই চিঠিটা সম্পর্কে তুমি কি কিছু জানো? মুন্সি পত্র ওয়াটসকে দিলেন, ওয়াটস পড়িতে লাগিলেন। মুন্সি চিঠিটা ওয়াটসকে দিল, ওয়াটস চিঠিটা পড়ছে। সিরাজ ওয়াটসকে প্রশ্ন করছেন, শেষের দিকে কি লেখা আছে? সিরাজ পড়তে বলছেন জোরে জোরে ওয়াটসকে যে শেষের দিকে কি লেখা আছে তুমি পড়ো। ওয়াটস পড়ছেন, I now acquaint you that the remainder of the troops which should have been here long since, and which I hear the colonel told you he expected, will beat at Calcutta in a few days. That in a few days more I shall dispatch a vessel for more ships and more troops, and that I will kindle such a flame in your country as all the water of the Ganges shall not be able to extinguish. I now acquaint you, আমি এখন আপনাকে জ্ঞাত করাচ্ছি, জানাচ্ছি, that the remainder of the troops, সৈন্যদলের বাকি অংশ, which should have been, remainder of the troops মানে সৈন্যদলের বাকি অংশ, which should have been here long since, যেটা কিনা এখানে আগে থেকেই থাকার কথা ছিল, আগে থেকেই যেটা এখানে থাকার কথা ছিল, and which I hear the colonel told you he expected, এবং যে সৈন্যদলের বাকি অংশটা আমি শুনেছি যে কর্নেলও বলেছেন যে তিনিও আশা করেছিলেন যে সেই সৈন্যদলটা এখানে আগে থেকেই থাকবে। উইল বিট অ্যাট ক্যালকাটা ইন এ ফিউ ডেজ, তারা খুব অল্প কদিনের মধ্যে কলকাতায় এসে পৌঁছবে। দ্যাট ইন এ ফিউ ডেজ মোর আই শ্যাল ডিসপ্যাচ এ ভেসেল ফর মোর শিপস অ্যান্ড মোর ট্রুপস, এবং আরও কিছু দিনের মধ্যে, ফিউ ডেজ মোর, আরও কিছু দিনের মধ্যে, আই শ্যাল ডিসপ্যাচ, আমি পাঠাবো, এ ভেসেল, যুদ্ধজাহাজ, ফর মোর শিপস, একটা অনেক যুদ্ধজাহাজ পাঠাবো, অ্যান্ড মোর ট্রুপস, এবং আরও অনেক সৈন্যদল পাঠাবো, অ্যান্ড দ্যাট আই উইল কিন্ডল সাচ এ ফ্লেম ইন ইউর কান্ট্রি, এবং আমি কিন্ডল সাচ এ ফ্লেম মানে এমন আগুন জ্বালাবো, ইন ইউর কান্ট্রি আপনার দেশে, অ্যাজ অল দ্য ওয়াটার ইন দ্য গ্যাঞ্জেস হল নট বি এবল টু এক্সটিংগুইশ, গঙ্গা নদীর এতটুকু জল দিয়েও সেটাকে নেভানো যাবে না, গঙ্গা নদীর সমস্ত জল দিয়েও সেই আগুনকে নেভানো যাবে না। তার মানে এটা একটা ষড়যন্ত্রের কথা ওয়াটসন লিখছেন ওয়াটসকে।
তিনি লিখছেন যে যে সৈন্যদলের আশায় আপনারা বসেছিলেন, কর্নেলও বসেছিল, কর্নেল মানে ক্লাইভ বসেছিল, সেই সৈন্যদল কিছুদিনের মধ্যেই পাঠানো হচ্ছে কলকাতায়, এবং আরও অনেক যুদ্ধজাহাজ, আরও অনেক সৈন্যদল আমি পাঠাবো, এবং এমন আগুন লাগাবো এদেশে যে গঙ্গার সব জল দিয়েও সেই আগুনকে নেভানো যাবে না। অর্থাৎ কিনা এখানে একটা বিরাট যুদ্ধের পরিস্থিতি তৈরি করার কথা ইংরেজরা ভাবছে, এবং সেই ব্যাপারেই ওয়াটসন ওয়াটসকে জানাচ্ছে যে তারা আরও যুদ্ধজাহাজ, আরও সৈন্য পাঠাচ্ছে এবং এখানে তারা যুদ্ধ করবে। সিরাজ মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। সিরাজ মুন্সিজিকে বলছে যে এই চিঠির বাংলা করে সব সভাসদদের বুঝিয়ে দিতে। মুন্সি পত্র লইয়া বাংলা তর্জমা শুনাইলেন। মুন্সিজি চিঠিটা নিয়ে বাংলা করে শোনাচ্ছেন। মুন্সি, কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলকাতায় পৌঁছিবে। আমি সত্তর আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আরও সৈন্য এবং আরও জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। যে কথা আমি বললাম সেটাই বাংলায় বলছেন যে ক্লাইভ যে সৈন্য চেয়েছিলেন সেই সৈন্য কলকাতায় পৌঁছচ্ছে, এবং আমি আরও জাহাজ এবং সৈন্য পাঠাচ্ছি যেগুলো বাংলায় পৌঁছবে, কলকাতায় পৌঁছবে, এবং এমন আগুন আমি জ্বালাবো বাংলাদেশে যে গঙ্গার সমস্ত জল দিয়েও সে আগুন নেভানো যাবে না। সিরাজ ওয়াটস এই ভীতি প্রদর্শনের অর্থ কী? সিরাজ ওয়াটসকে জিজ্ঞেস করছেন যে এই যে ভয় দেখানো হচ্ছে, অ্যাডমিরাল ওয়াটসন যে ভয় দেখাচ্ছেন যে এমন আগুন তিনি জ্বালাবেন যে গঙ্গা সব জল দিয়েও নেভানো যাবে না, এই ভয় দেখানোর মানে কি? ওয়াটস, অ্যাডমিরাল এ কথা লিখিয়াছেন কেন আমি বুঝি না। ওয়াটস এখন সব জেনেও না জানার ভান করছে। সে বলছে যে কেন যে অ্যাডমিরাল এই কথা লিখলেন সেটা আমি বুঝতেই পারছি না। সিরাজ, আমি বুঝিয়ে আমি দিচ্ছি মুন্সিজি, ওয়াটসের পত্র। সিরাজ বললেন যে আমি বুঝিয়ে দিচ্ছি। মুন্সিজিকে বললেন যে ওয়াটস যে চিঠিটা ওয়াটসনকে লিখেছিলেন যে উত্তরটা সেটা বার করতে। মুন্সি পত্রখানা বাহির করিলেন। মুন্সি ওয়াটস যে চিঠি ওয়াটসনকে লিখেছিলেন সেই চিঠিটাও বার করলেন। আপনি পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা, ওকে একবার দেখিয়ে নিন। বলে আপনিই পড়ুন, মুন্সিজিকে বলছেন, ওয়াটসকে দেবেন না, একবার ওকে দেখিয়ে দিন। ওয়াটস পত্র দেখিল, ওয়াটসকে চিঠিটা দেখানো হলো। ওয়াটস দেখল। বলতে পারো যে তোমার হাতের লেখা নয়? সিরাজ ওয়াটসকে জিজ্ঞেস করছেন, যেটা তোমার হাতের লেখা নয় তুমি অস্বীকার করতে পারো? তোমার নিজের হাতের লেখা, তুমি ওয়াটসনকে চিঠি লিখেছ? ওয়াটস, হ্যাঁ আমি লিখিয়াছি। ওয়াটস দেখলো না স্বীকার করে উপায় নেই, বলল হ্যাঁ আমিই লিখেছি। সিরাজ, পড়ুন মুন্সিজি। সিরাজ মুন্সিজিকে বললেন চিঠিটা পড়ে শোনাতে। মুন্সি, ইট ইজ ইম্পসিবল টু রিলে আপন দ্য নবাব অ্যান্ড ইট উইল বি ওয়াইজ টু অ্যাটাক চন্দননগর। বলছেন যে তিনি পরামর্শ দিয়েছেন ওয়াটসনকে যে নবাব নয়, এটাই বরং ভালো হবে চন্দননগর আক্রমণ করা। নবাবের উপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। তিনি চিঠিতে লিখেছেন ওয়াটসনকে যে নবাবের উপরে নির্ভর করা যায় না, চন্দননগর আক্রমণ করাটাই হলো বুদ্ধিমানের কাজ। সিরাজ, তার মানে কি ওয়াটসন যে ষড়যন্ত্র করছেন, ওয়াটস তার সঙ্গে জড়িত, ওয়াটস সেই ষড়যন্ত্রের উত্তর দিচ্ছেন আর কি, সেই চিঠির উত্তর দিচ্ছেন। সিরাজ, তোমাদের ভদ্রতার অধ্যত্বের আরও পরিচয় চাও? তোমাদের অভদ্রতার অধ্যত্বের আরও পরিচয় চাও? জেনে রাখো, তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ, অত্যাচারে বিলাস সর্বস্ব, কিন্তু আমি যে সকলের শয়তানি সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। তুমি ওয়াটস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো। কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো এর শাস্তি কি? সিরাজ বলছেন, তোমাদের অভদ্রতার, তোমাদের সাহসের আরও পরিচয় আমার কাছে আছে, আমি আরও জানি সেগুলো, আমি সেগুলো তোমাকে এখন বলতে পারি। আমার সভাসদরা, আমার দেশবাসী, তারা সবাই বলে বেড়ায় যে আমি নাকি নির্বোধ, আমি বুদ্ধিহীন, আমার বুদ্ধি নেই, আমি নাকি অত্যাচারে, আমি নাকি গরিব প্রজাদের উপর অত্যাচার করি, আমি বিলাস সর্বস্ব, আমি শুধু বিলাসিতায় গা ভাসিয়ে দিই, ভোগ করি, শুধু প্রজাদের দেখি না। কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। সিরাজ বলছেন, আমার বিরুদ্ধে যা যা ষড়যন্ত্র হচ্ছে, যে যে আমার বিরুদ্ধে শয়তানি করছে, সেই সবগুলো যে আমি জানি সেটা তোমাকে আজকে একটু জানিয়ে রাখলাম। তুমি ওয়াটস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো। সিরাজ বলছেন, তুমি আমার দরবারে জায়গা দিয়েছি তোমাকে, আর তুমি কিনা আমার সভাসদদের আমার বিরুদ্ধে উত্তেজিত করছো, আমার বিরুদ্ধে নিয়ে যাচ্ছ সভাসদদের, ষড়যন্ত্র করছো, কলকাতায় ইংরেজদের উপদেশ দিচ্ছ, কলকাতায় ইংরেজদের বলছো এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, আমার আদেশ লঙ্ঘন করে কাজ করতে বলছো।
মানে আমার আদেশ না মানতে তুমি ইংরেজদেরকে উপদেশ দিচ্ছ? জানো এর শাস্তি কি? তুমি কি জানো এর জন্য কি শাস্তি তোমাকে দেওয়া যেতে পারে? ওয়ার্ডস: পানিশ মি ইউর এক্সেলেন্সি ইফ ইউ উইল, আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি। ওয়ার্ডস বলছে, শাস্তি আমাকে দিতেই পারেন মহামান্য নবাব, যদি আপনি চান আমাকে শাস্তি দিন, কিন্তু আমি শুধু এটুকুই বলতে পারি যে আমি আমার কর্তব্য করেছি, যেটা আমার কাজ, আমি আমার কাজটাই করেছি। সিরাজ: এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। সিরাজ বলছেন, তুমি আমার দরবার ছেড়ে এক্ষুনি চলে যাও। ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি স্থান পাবে না। তুমি আর কোনোদিন এই দরবারে আসবে না। তোমার কোম্পানি যদি সদ্ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে, তাহলে কোম্পানির প্রতিনিধি হিসেবে কোনো সচ্চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেবো, তোমাকে নয়, আর তাও এখন নয়। যাও। সিরাজ বললেন, যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ভালো ব্যবহার দিয়ে আমার মন জয় করতে পারে, আমাকে খুশি করতে পারে, তাহলে আমি আবার কোম্পানির কোনো প্রতিনিধি, কোনো ভালো চরিত্রের কোনো ইংরেজকে আমি আমার প্রতিনিধি হিসেবে আমার দরবারে জায়গা দেব, কিন্তু তোমাকে আমি জায়গা দেব না। এবং এখন আমি কোনো প্রতিনিধিই চাই না কোম্পানির যে আমার দরবারে থাক, তুমি আমার দরবার ছেড়ে বেরিয়ে যাও। ওয়ার্ডস: ফেয়ারওয়েল ইউর এক্সেলেন্সি। ওয়ার্ডস বলছে, বিদায় সম্বর্ধনা জানানোকে আমরা ফেয়ারওয়েল বলি। বিদায় সম্বর্ধনা জানালো মহামান্য নবাবকে, জানিয়ে নবাবকে কুর্নিশ করিয়া ওয়ার্ডস বাহির হইয়া গেলেন। নবাবকে কুর্নিশ করে, মানে যেভাবে নবাবকে সম্মান জানানো হয়, সম্মান জানিয়ে ওয়ার্ডস বের হয়ে গেলেন। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তীকালে আবার পরের অংশ আলোচনা করব।